আসসালামু আলাইকুম। তো আমি আজ এসেছি আমার ছাদ বাগানে। আজকে হচ্ছে ৬ তারিখ, সেপ্টেম্বর মাসের ৬ তারিখ ২০২৪ সন। শুক্রবার, আজকে বাসায় আছি, কাজ নাই। তা আপনাদেরকে আজকে দেখাবো ঢেঁড়স, ছাদ বাগানে ঢেঁড়স চাষের বিস্তারিত। আমি অ্যা বৎসরে ৩ বার বা ২ বার ঢেঁড়স আবাদ করি আমার ছাদে। তো এই ঢেঁড়স আমি কিভাবে আবাদ করি এই ছাদ বাগানে বিশেষভাবে সেটি আজকে বিস্তারিত বলবো। তা আমার বন্ধুরা এবং কলিগরা অনেকেই বলে যে একেক দিন একেকটা বিষয়ের উপরে আপনি বিস্তারিত বলবেন। তাতে আমরা নিজেরা অনুপ্রাণিত হব এবং আমরাও যেন সেটা চাষ করতে পারি। তা আপনারা জানেন যে আমার বাগানে কিন্তু অনেক কিছুই ফুল, ফল, সবজি চাষ করি। তো সেইগুলি অনেকে দেখে অনুপ্রাণিত হয়, অনেকে বাগান করে। তো আজকের এই বিষয়টা হচ্ছে ঢেঁড়স। তো এই ঢেঁড়স কেন চাষ করি? ঢেঁড়স চাষ করার হলো যে ছাদ বাগানে কিন্তু সবকিছুই ঠিকঠাক মতো আমরা আ আবাদ করতে পারি না। এর একটা লিমিটেশন আছে। এখানে ছাদে রৌদ্র পড়ে বেশি। তারপরে ছাদের ইয়েতে খাবার দেওয়া কষ্ট হয়, পানি দেওয়া কষ্ট হয়, জমিনের চেয়ে আরকি। তো এইজন্য ঢেঁড়সটা আমার কাছে খুব একটা উপযোগী জিনিস মনে হয় যে ঢেঁড়স কিন্তু সহজেই সহ্য করতে পারে, তাপ সহ্য করতে পারে। তারপরে এই পানি কম পড়লেও অত তাড়াতাড়ি মরে না। আর খুব বেশি একটা খাবারেরও দরকার হয় না। সেইজন্য ঢেঁড়সটা আমার কাছে ছাদ বাগানের জন্য সবজি হিসেবে সবচেয়ে বেশি উপযোগী আ অ্যা একটা ফসল। তা আমি এই ঢেঁড়স তাইলে কিভাবে লাগাই? ও হ্যাঁ, কেন আমি ২ বার ৩ বার লাগাই? আমরা তো আগে জানতাম যে যখন গ্রামে ছিলাম তখন ঢেঁড়স বা ঢেঁড়সকে কিন্তু ভেন্ডি বলা হয়। গ্রামে ভেন্ডি বলে অনেক জায়গায়। তা আমাদের এলাকায় ঢেঁড়সই বলি। এই ময়মনসিংহ অঞ্চলে ভেন্ডি বলে। আবার ইংরেজিতে বলা হয় ওকরা। আবার আমেরিকার বাইরে যারা ইংলিশে কথা বলে তারা এটাকে ওকরা না বইলা লেডিস ফিঙ্গার বলে। লেডিস ফিঙ্গার বলে এই ঢেঁড়সটাকে। বিভিন্ন নামে পরিচিত আছে। সুন্দর দেখেন এই সবুজ গাছ। তো আমি কাছে থেকে দেখাচ্ছি। অ্যা দেখাই তারপরে আমি বলি আরকি কিভাবে ঢেঁড়স আবাদ করি। ঢেঁড়স কিন্তু এতটুকুই হয়। এই যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত। এটা একদম আজকে খাওয়ার মতো উপযুক্ত হইছে। এটা যদি আমি আজকে না তুলি তাহলে এটার ভিতরে আঁশ হয়ে যাবে। আঁশ শক্ত হয়ে যাবে, এটা তখন খেতে স্বাদ লাগবে না এবং বিচিও শক্ত হয়ে যাবে। তা এইখানে দেখেন এই যে এর চেয়ে আগে যেটা আসছে, এটা নিচের দিকে সেটা এই যে এইটা আগে আসছে। প্রতিটা ডগায়, ডগায় একটা করে আসে। এই যে একটা, এই যে একটা, এই যে একটা দেখেন ডগায়, ডগায় আসতেছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭ টা তো ধরছেই, আবার আরেকটা এই যে ফুল ধরতেছে। ফুল সাদা। তো এইভাবে প্রত্যেকটা ডগায়, ডগায় এই যে ধরতেছে। কাজেই আপনি আজকে আমরা এইবারের যে ঢেঁড়স এখন পর্যন্ত তুলি নাই। আজকে থেকে তোলা শুরু হবে। এরপরে দেখবেন আগামীকাল যদি আসি প্রত্যেকটা গাছের ডগায় একটা কইরা ঢেঁড়স। এখানে যদি ২০ টা গাছ থাকে, ২০ টা গাছ থেকে ২০ টা ঢেঁড়স আমি তুলতে পারব। তো একদিনে একটা বাসায় ২০ টা ঢেঁড়স তো লাগে। বিশেষ করে আমি সবজি খাই প্রচুর রুটির সাথে সকালবেলা ৩ টা রুটি খাই, তার সাথে আর সবজি নেই, ভাজি নেই, বিশেষ করে এই ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজিটা অ্যা অ্যা মানে আসলে আঁশ তো এটাকে টুকরা, টুকরা করে মানে গুঁড়া, গুঁড়া কইরা কাটা হয়। এটাকে আমরা যেটাকে গ্রামে বলি বুজরি করা। এই যে বুজরি কইরা এটা ভাজা হয়। ভাজলে হয় কি এটার যে আঠালো জিনিসটা তেমন থাকে না। তবে মাঝে, মাঝে গরম ভাতের সাথে ঢেঁড়স ভর্তা খাওয়া হয়। তো এইজন্য আমার জন্য খুবই উপযোগী, যেহেতু আমি সবজি অনেক খাই, ঢেঁড়স অনেক খাই। কাজেই আমি এখানে এই সবজিটা
সাধারণত গ্রামে যারা আবাদ করে তারা ফেব্রুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত এটা বপন করে, কিন্তু আমি ওই মাস হিসাব করি না। আমি আমার এই সবজি লাগাই, লাগানোর পরে এতটুকু সাইজ হইলে পরে তাতে হয়তো ১ মাস লাগছে। এই ঢেঁড়স আসা শুরু করছে। ২ মাস ৩ মাস পর্যন্ত ঢেঁড়স দিবে। তারপর আর ঢেঁড়স দিবে না যখন, তখন এটা তার আগেই আমি করব, ১ মাস আগে থেকে ঢেঁড়সের চারা উঠাবো। এটা তুলে ফেলে চারা এখানে লাগাবো। কাজে আমার বছরে ২ বার বা ৩ বার আমি লাগাই। কাজে সারা বছরই আমার এই বাগানে দেখবেন ঢেঁড়স থাকে। কিন্তু আপনারা লক্ষ্য করছেন আমি আবার শীতকালে লাগাই না। অথচ শীতকালেও এটা লাগানো যায়। তখন করি কি, শীতকালে যে আরো সবজি আছে সেই সবজিগুলো আমি এখানে আবাদ করি, যেগুলা শীতকালীন সবজি। এই জন্য শীতকালে আমি ঢেঁড়সটা আবাদ করি না, অন্য সময় আর কি। যে এখন যেমন অনেক কিছু আছে কিন্তু ঠিক মতো ভালোভাবে হচ্ছে না। এই যে যে কচু, দুধ কচু আছে, হারমানের পাতা আছে, তারপর ওই যে আহ, করলা আছে, তারপরে যে চিচিঙ্গা আছে, এগুলো গ্রোথ তেমন ভালো না। কিন্তু দেখেন আবার ঢেঁড়সের গ্রোথ ভালো। তা আমি বলি কিভাবে আবাদ করি সেটা। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢেঁড়সগুলো যেখানে লাগানো আছে, যে ভিতর দিয়ে দেখেন এই যে লাগানো আছে, যে কিসের মধ্যে লাগানো আছে, একটা দেখা যাচ্ছে যে টিনের, বা আপনারা যেটা দেখবেন ওই অ্যালুমিনিয়ামের শীট। অ্যালুমিনিয়ামের শীট আমাদের রাজমিস্ত্রিরা দেখবেন বিল্ডিং তৈরি করার সময়, এই সমস্ত বিল্ডিং যখন তৈরি করছে তখন যে যখন ছাদ তৈরি করছে, ছাদের নিচ দিয়া একটা টিন শিট বা অ্যালুমিনিয়ামের শিট দিছে। এই অ্যালুমিনিয়ামের শিট এটা লম্বায় থাকে, দেখেন এই যে লম্বায় থাকে ৮ ফুট লম্বা থাকে, আর ৪ ফুট পাশে থাকে। তা আমি করছি কি, নিজের বুদ্ধি করেই করছি, এটা আমি দেখি নাই কোথাও। তা আমার মাথায় এটা আসলো যে আমি যেহেতু সবজি আবাদ করতে বড় একটা বেড লাগে, অন্যান্য ফল ফুল তো একটা টবে লাগানো যায়, কিন্তু সবজি তো আর টবে লাগানো যাবে না। তা আমি একদম ক্ষেত তৈরি করছি, একদম গ্রামে যেটাকে বলে ক্ষেত। এটা আমি আমার ময়মনসিংহের যে ওই যে বড় বাজার আছে, যেখান থেকে টিন বিক্রি করে, ঢেউ টিন, সেইখানে এগুলো পাওয়া যায়। তা আমি এটা কিনা, তারপরে ওইখানে আবার ছোট বাজারের আহ, ওই স্বদেশি বাজারের মুখে যে আছে বালতি বানা, যারা বালতি তৈরি করে, বালতি মেরামত করে, হারিকেন মেরামত করে, এই সমস্ত দোকানে আমি বলছি যে আমাকে এই যে 5 ইঞ্চি, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি হোক, যেটাই হোক, এতটুকু বাঁকা করে কোনাটা এই রিপিট করে দেন। দেখেন যে এখানে কেটে কোনাটা রিপিট করে দিচ্ছি, তাহলে হচ্ছে একটা এই যে ইয়ের মতো তৈরি হয়েছে, বেডের মতো তৈরি হয়েছে, সবজি বেড। এখন আমি যদি এটা ফ্লোর এইরকম এই ছাদে রাখতাম, তাহলে নিচে হইতো কি, নিচে ওই ময়লাটা জমে স্যাঁতসেঁতে হয়ে যেত, ছাদের ক্ষতি হইতো। তো আজকে বৃষ্টি হচ্ছে, এটা বর্ষাকাল, হ্যাঁ, এই বর্ষাকাল, কাজেই প্রচুর বৃষ্টি হয়, এই জন্য এরকম স্যাঁতসেঁতে দেখতেছেন, কিন্তু এরকম স্যাঁতসেঁতে থাকে না, এরা শুকনা থাকে। তার নিচে দেখেন এই যে ওইখানেই স্বদেশি বাজারে দেখলাম যেখানে দা, কোদাল এগুলো বিক্রি করে, সেখানে এরকম ভাতের মার গালানোর যে তিন তিন পয়া বিশিষ্ট একটা ওই কি বলে এটাকে, ভাতের মার গালানোর ট্রিপট, এইগুলি আমি ৩৫ টাকা না ৪০ টাকা করে কিনলাম। দেখেন ওই যে এই এক একটাতে কিছুক্ষণ পর পরই দিছি, খুঁটির মতো করে, ওই পাশেও আছে। এখন দেখেন নিচে খালি, নিচে খালি। আমি কাছের থেকে দেখাই ক্যামেরাটা নিয়ে, এরকম। কিন্তু এই রোদ উঠলে এগুলো শুকিয়ে টনটন হয়ে যাবে। তাহলে আমি বেড তৈরি করছি এইভাবে। বেডের মধ্যে মাটি হিসাবে কি দিছি, এগুলো কিন্তু মাটি না। এই ঢেঁড়স আবাদ করছি, এগুলা মাটি ছাড়া। তাহলে আপনারা বলতে পারেন মাটি ছাড়া সবজি চাষ আমার এটা। এটা তো মাটি না, কিন্তু যেগুলো দেখতে পাচ্ছেন বা মানে ব্রাউন কালার, এগুলা মাটি না। তাহলে বলতে পারেন কি, তাহলে এগুলো হলো আপনার নারিকেলের টুস আর কি, নারিকেলের যে ছোবলা থাকে,
ছোবলাতে মানে ছোবলাতে আঘাত করলে এক জাতীয় কুড়া বের হয়। ওই ছোবলা দিয়ে জাজিম তৈরি করে কিন্তু কুড়াগুলা ফেলে দেয়। কিন্তু এখন এটাও দেখেন কাজে লাগে, সেই কুড়াকে বলা হয় কোকোপিট। সেই কোকোপিট গুলা পানিতে ভেজালে ফুলে ওঠে। তো এগুলো এখন ফ্যাক্টরি থেকে তৈরি হয়, সুন্দর করে প্যাকেট করে দেয়, অনলাইনে পাওয়া যায় কোকোপিট। একদম ব্লক হিসাবে পাওয়া যায় 5 কেজি, 4 কেজি, 2 কেজি এরকম। তা আমি 5 কেজি করে অর্ডার দেই, বাসায় এসে পৌঁছে। তো সেইগুলি ভিজাই রাখি, এরকম ড্রামের মধ্যে পানি দিয়ে ভিজাই রাখি, ফুইলা ওঠে। তারপরে এগুলি ছড়াই দেই, দেয়া তার সাথে খাবার মিক্সচার করি। সেই খাবারটা আগে দিতাম আমি এই দেখেন ফুল ধরতেছে। আগে দিতাম এই ১ম দিতাম ভার্মি কম্পোস্ট। তো ভার্মি কম্পোস্টটা দেখতাম যে ওটা অনলাইন থেকে কিনতাম। আ এই দেখেন ফুল ধরতেছে। তো ভার্মি কম্পোস্টটা একটু খরচ বেশি পড়ে গেল। এরপরে জৈব কম্পোস্ট ফ্যাক্টরি থেকে যেগুলো তৈরি হয় ময়লা থেকে, সেইটা দেওয়া শুরু করলাম। কিন্তু ওইটাও একটু খরচ বেশি পড়ে। এখন যেটা খরচ সস্তা যেটা পড়তেছে, যেটা দেই বর্তমানে আমি ২ বছর যাবত দিতেছি, সেটা হচ্ছে আমার আ পচা গোবর, কম্পোস্ট যেটা আরকি কাউ ডাং, গোবর। তো যারা গরু পালে তারা আ বিশেষ করে শহরে তারা এই গোবরগুলা একটা গর্তে জড়ো করে। কিন্তু এটার ১-১.৫ বছর ২ বছর পরে আর গোবর থাকে না। এটা কম্পোস্ট বা এটা ডিকম্পোস্ট হয়ে ঝুরা হইয়া মাটির মতো বালির হয়ে যায়, ঝুরা হয়ে যায়। ঝুরা হয়ে যায়, সেটা আ এটার সাথে মিক্সচার করছি। ও আরেকটা জিনিস, ওই যে আমি যে বললাম যে বেড তৈরি করছি, এই বেডের কিন্তু মাঝখানে ২টা ৩টা ছোট, ছোট ছিদ্র আছে। কারণ ওই ছিদ্র দেয়া ওভারফ্লোর যে পানিটা এটা ঝরে যায়। তাহলে আমি দিলাম খাবার হিসাবে এখন বর্তমানে পচা গোবর দিচ্ছি এর সাথে। এটা কিন্তু আপনারা আবার ঘৃণা করেন না, এটাকে আর গোবর থাকে না। এটা জোড়া হয়ে মাটি হয়ে গেছে। এটা দুর্গন্ধ করে না। ও সেইগুলি আবার আমি কিনি কিভাবে? আমার একটা নার্সারি আছে নদীর ওই পারে শম্ভুগঞ্জে। ওদের মোবাইল নাম্বার আছে। তাদের বলে দিলে তারা ১০ বস্তা কইরা আ এই ইয়ার গোবর সার দিয়া যায়। ১০ বস্তার দাম নেয় ৳১৭০০। আমি দেখাচ্ছি সেগুলো, যে এখানে রাখছি আরকি। গত সপ্তাহে দিয়ে গেছে। এই যে এরকম বস্তাতে দিয়ে যায়। এই যে সিঁড়িকোটায় রাখছি। এই সিঁড়িকোটায় আমাদের মালি অনেক কিছু রাইখা দিছে, দেখেন এই যে। এই যে ওই বক্সের মধ্যে তার কৃষি সরঞ্জাম আছে। আর যেগুলি বেশি অবস্থায় আছে পট, সেগুলো রাখছে। এই শীতকালে লাগবে বেশি পট। এই বস্তাতে এই এই ১০০ মানে ১৭০০ কি বলে ১০ টার দাম ৳১৭০০। ৳১৭০০ তাহলে কত করে পড়লো? ৳১৭০ এই বস্তাগুলা। একটা করে বস্তা ভেঙে আমরা এই সমস্ত সবজিতে দেই। প্রত্যেকটাতেই দিই। যত ধরনের গাছগাছরা আছে, সবজি আছে, ফুলের টব আছে, গাছগাছরা, ফুলের টব। দেখেন এই যে গ্লাডিওলাস ফুল কত সুন্দর ফুইটা রইছে। হ্যাঁ? ওই যে এলামন্ডা বা অলকানন্দা ফুল ফুইটা রইছে। হ্যাঁ? তো এই সমস্ত গাছে কিন্তু এই একই খাবার দেওয়া হইছে। এতে আমি খাবারের কথা বললাম। আর ওই যে চিরচুরের পাতা দেখতেছেন না, এটা কিন্তু আমলকি গাছ। এটা আমলকি গাছ, যারা চেনেন না, শহরে থাকেন। তো এর খাবার দিলাম, তারপরে এখন হলো পানি দেওয়া। এর মাঝখানে আর খাবার দিতে হয় না, এটি চলবে মানে যতদিন পর্যন্ত গাছ আছে ততদিন চলবে। পানি ২ দিন পর পানি দেওয়া হয়। পানিটা বেশ চ্যাপচ্যাপা করে ভিজাইয়ে পানি দেওয়া হয়। তো পানিটা দেওয়া হয় যে গাছ তো অনেক। আপনাদের অল্প গাছ হলে আপনারা
দিয়ে পানি দিতে পারবেন, কিন্তু আমাকে দিতে হয় পাইপ দিয়া। এই যে পাইপ আছে, এই যে দেখেন, এই পাইপের মাথাটা ওদিকে ঢুকিয়ে রাখছি। এই পাইপটা আসছে যে এইখান থেকে আসছে, এখানে আমি দেখাচ্ছি। এটা আমার পানির ট্যাঙ্কি। আমার বাসা কিন্তু কমপ্লিট হয় নাই, ৩ তলা বাসা, ৬ তলা হবে এটা ইনশাল্লাহ। আপাতত কাজ বন্ধ রাখছি। হ্যাঁ, এই যে দেখেন, নীল অপরাজিতা ফুল ফুটে রয়েছে। এখানে এই যে ২টা চাবি আছে না, যখন ওই মেশিন তো নিচে আছে, মেশিন স্টার্ট দিলে পানিটা উঠে এদিক দিয়ে আসে, তখন এই এটা খোলা থাকে, তখন এইখানে ট্যাঙ্কি ভরে। আবার যখন মালি পানি দেয়, গাছে পানি দেয়, তখন এই চাবিটা ঘড়ি কাটার দিকে ঘুরাইলে আর কি, আপনি সব জায়গায় দেখবেন যে কোনো জিনিস বন্ধ করতে গেলে ঘড়ি কাটা যে দিকে করে দিয়ে বন্ধ হয়, খুলতে গেলে তার উল্টা দিকে। তাহলে এইটা তখন এই খুলে দেওয়া হয় এইভাবে উল্টা দিকে ঘুরিয়ে, তখন পানি এইদিকে যায়। তো ওই মাথা নিয়ে নিয়ে সে দৌড়াই দৌড়ে এক একটা গাছের গোড়ায় গোড়ায় কিছু করে কিছু পানি দিয়ে যায়। বিকাল ৫টার দিক দিয়ে আর কি পানি দেয়। পানি দেওয়া হলো। আর এই সমস্ত সবজি গাছে পোকামাকড়ের আক্রমণ হইতে পারে, কিন্তু একটা গাছে যদি পোকা আক্রমণ করে অনেক সব গাছে ছড়াই পড়ে। এই জন্য একটা গাছে যদি আক্রমণ করে সাথে সাথে আমরা স্প্রে করে দেই কীটনাশক। আমাদের কীটনাশক হইল স্বাস্থ্যসম্মত, বিষাক্ত না, কেমিক্যাল না, নিমের পাতার রস থেকে তৈরি হয়। নিমের পাতা থেকে রস থেকে তৈরি করি, তার সাথে মিক্সচার করি সাবানের গুঁড়া, যেটা করে ডিটারজেন্ট পাউডার, এবং হলুদের গুঁড়া। এই সব কিছু কম্বিনেশন করে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস যা থাকে সব এটা নাশক হয়। এটা বানানোর পদ্ধতিটা আমি আমার একটা আলাদা ভিডিও আছে, সেটা দেখে নেন। যদি খুঁজতে চান তাহলে লিখবেন যে কীটনাশক নিমের পাতার রস তৈরিকরণ সাদিকুল ইসলাম তালুকদার, এইভাবে লিখবেন, দেখবেন এটা পাবেন। ইউটিউবেও আছে, ফেসবুক পেজেও আছে আমার। আর ওইটা আমি করি কি, বোতলে থাকে এরকম করে স্প্রে করে দিই। তো ধরুন এই একটা পাতায় ধরছি, স্প্রে করলাম, ওই পোকা মরে গেল, তাহলে আর আর স্প্রেড হবে না। কাজে সারা ফিল্ডে যে দিতে হবে তা না। এখানে ওই সুন্দর সাদা সাদা ই ফুলটা রয়েছে, নাকচাপা ফুল। কাজেই আমি এখন পানি দেওয়া হয়েছে, খাবার দেওয়া হয়েছে, আর কীটনাশক দেওয়া হলো, আর কিছু না। এখন ডেইলি আসতে হয় এখানে, কারণ একদিন না আসলে ঢেঁড়স বাড়তি হয়ে যায় বা ম্যাচিউর হয়ে যায়, সেগুলা খাওয়া যায় না। তা আজকে করতে হবে কি, আজকে একটা ঢেঁড়স, ২টা ঢেঁড়স, ৩টা ঢেঁড়স তোলা যাবে, তুলে 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 নিচ্ছি আমি। আমি যখন বাগানে আসি, ছাদ বাগানে, তখন আমার একটা কন্টেনার আছে, সেখানে করে অনেক কিছু নিয়ে আসি। এটা কেঁচিও নিয়ে আসি। কেঁচি নিয়ে আসলে সুন্দর করে সবজিগুলা কাটা যায়, নষ্ট হয় না। এরকম কেঁচি দিয়ে আমি এরকম এই ঢেঁড়স কাটি। এই এই ঢেঁড়সটা কিন্তু ৮-৯ ইঞ্চি লম্বা। এই যে আরেকটা কাটলাম। এইটা আরেকদিন পরে কাটলে ভালো হবে, ওটা থাকুক। ২টাই কাটলাম আজকে। তা আগামীকাল আরো কয়েকটা বেশ বড় হবে, তখন কাটবো। একসময় দেখা যাবে একেবারে সবগুলোতেই হয়েছে। এই ঢেঁড়স গাছ কিন্তু আমার চেয়ে উঁচু হবে, এতটুকু উঁচু হবে, বড় হইতে থাকবে, আর প্রত্যেকটা গিট্টা গিট্টা থেকে একটা করে ঢেঁড়স আসবে। তা আজকে আমি দেখালাম ছাদ বাগানে ঢেঁড়স চাষের বিস্তারিত দেখালাম। তা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিলে বন্ধুরা ওইটা দেখতে পারলো, তারাও তাদের বন্ধুর কাছে শেয়ার করলে আরো এটা স্প্রেড হবে। এবং আমি আশা করবো যাদের একটু একটু এরকম ছাদ বাগান আছে, তারা এরকম ঢেঁড়স আবাদ করবেন, এবং সারা বছরই করবেন। এটা অনেক রৌদ্র সহ্য করতে পারে, প্রতিকূল অবস্থা সহ্য করতে পারে। এই ঢেঁড়স আপনারা আবাদ করবেন, এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
আল্লাহ হাফেজ।